কথা হচ্ছে এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু ফয়েজ ভাইয়ের সাথে একটু কানেক্ট করতে চাই ওনার আগের কথার বেসিসে। ভাই যেরকম স্বরাষ্ট্র উপদেষ্টার যে আরেকটি মন্ত্রণালয়েরও দায়িত্ব আছে এবং সেই প্রেক্ষিতেই যে উনি কথাটি বলছিলেন সেটি বলছেন, আপনি দেখবেন যে দীর্ঘদিন ধরে নেটিজেনরা যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ নিয়ে সমালোচনা করছেন এটি কিন্তু শুধু একটি বক্তব্যকে ঘিরে না। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির অবনতি এবং সেই অবনতির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার যে নির্লিপ্ততা, ব্যর্থতার জায়গায় আমি পরে যাব, আগে তো অ্যাড্রেস করতে হবে। সেই নির্লিপ্ততার জায়গায় কিন্তু এই প্রশ্নগুলো তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত এখন যে আমরা একটা নির্বাচনমুখী পরিবেশের দিকে যাচ্ছি এবং সকলেই চিন্তা করছে যে হয়তো পরিস্থিতি আরও জটিল হতে পারে, আরও ভয়াবহ হতে পারে, হয়তো আরও হামলার শিকার আমাদের অনেকে হতে পারে। সুতরাং এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রোঅ্যাক্টিভ কাজ আমাদের দেখতে পাওয়ার কথা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থেকে সকল কিছু, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমার এখানে একটি পরামর্শ থাকবে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কৃষি মন্ত্রণালয়ে তিনি ভালো কাজ করেন তাহলে তিনি সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, পেঁয়াজের দাম নিয়ে তিনি সারাক্ষণ গবেষণা করুক কিংবা সেটি নিয়ে তিনি কথাবার্তা বলুক, সেখানে তো আমাদের কোনো সমস্যা নেই। যে কাজে যেই ভালো তাকে সেই কাজেই রাখা উচিত। কিন্তু নির্বাচন কেন্দ্রিক এরকম একটি পরিস্থিতিতে আমরা যদি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা জোরদার না করি তাহলে কিন্তু আমাদের সামনে আরও অনেকগুলি ভয়াবহ দৃশ্য দেখতে হতে পারে। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যাপারে, দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবাইকে বলছি যে 5ই আগস্টের আগে কিংবা 5ই আগস্টেও কিন্তু অনেকগুলি অস্ত্র লুট হয়ে গিয়েছিল, থানা থেকে অস্ত্র লুট হয়েছে এবং সেই লুট করা অস্ত্র কিন্তু ফেরত আনা সম্ভব হয়নি। সুতরাং এখন যখন আমরা বলছি যে অস্ত্রগুলো কোথায়, সেই অস্ত্রগুলোর হিসাব নেই, আপনি দেখবেন যে অনেকগুলো অপারেশন হয়েছে, অপারেশন ডেভিল হান্ট হয়েছে, তার পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা মিলে একসাথে মাঠে নেমে তারা চেষ্টা করেছেন অস্ত্র পুনরুদ্ধারের, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আসলে যেই অস্ত্রগুলো যেখানে আসার কথা সেটি কিন্তু আমরা ফেরত পাইনি। এবং সেই জায়গায় যখন আমরা বলছি যে দেশের মধ্যে অস্ত্রের যোগান কিংবা অস্ত্র কিভাবে একজন নিয়ন্ত্রণ করছে সেই আর্মস পলিটিক্সটা বন্ধ করতে হবে, তখন আমরা আবার শুনছি যে সবাইকে তাহলে অস্ত্রের, মানে সবাই বলতে যারা এমপি ক্যান্ডিডেট হবেন তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেওয়া। তো বিষয়টি কতটুকু হাস্যকর যে ধরেন আমরা তো জানি যে এনসিপি থেকে এরকম অনেক তরুণ রাজনৈতিক কর্মীরা এবছর এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন যাদের বয়স অনেক কম, তারা যে অস্ত্রের যে ট্রিগারটি চাপবেন সেটিরও তো একটি মানে নির্দেশনা দরকার, সেটাও তো একটি ট্রেনিং দরকার। সক্ষমতার প্রশ্নেও ধরেন আমি সরকার থেকে হয়তো সেই সক্ষমতাও দেওয়া হলো, কিন্তু ট্রেনিংটি তো দরকার। আমি যে ওই মুহূর্তে যখন আমাকে সে অ্যাটাক করবে শুটার, তখন আমি তাকে আবার পাল্টা অ্যাটাক করব, এটা এক্সপেকটেশনটা আসে কোথা থেকে যে এমপি ক্যান্ডিডেটরা এইভাবে তাদের নিরাপত্তা জোরদার করবেন? এবং এই ধরনের আসলে কথাবার্তার মাধ্যমে যে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেওয়ার মানেই কি, তাহলে কি আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে? দেখবেন 50 লাখ টাকা, যদি আমি ভুল না করে থাকি, পুরস্কার ঘোষণা করা হয়েছে যে যিনি সন্দেহভাজন তাকে ধরিয়ে দেওয়ার জন্য। তাহলে এই অবশ্যই এটি একটি ইনসেন্টিভ, একটি আশা ব্যঞ্জক বিষয় যে সরকারের পক্ষ থেকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি সবকিছু জনগণ করে দেয়, যদি শুটারকে জনগণ, মানে আমরা দেখলাম যে অনুসন্ধানী যারা সাংবাদিক, দ্য ডিজান্ট এবং আরো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, তারাই কিন্তু প্রথমে চিহ্নিত করে দিলেন যে কে আসলে সন্দেহভাজন। তো সবকিছুই যদি ভিন্ন ভিন্ন নাগরিকরা করে দেয় এবং সেই শুটারকেও যদি ধরে নিয়ে আসতে হয় নাগরিকদের, অস্ত্রেরও যদি লাইসেন্স আপনি দিয়ে দেন এমপি ক্যান্ডিডেটদের এবং আমাকেই যদি আমার নিজের জানমালের নিরাপত্তা হয়, তাহলে আমি আসলে এত টাকা ট্যাক্স দিয়ে, আমি এত রক্তের উপর দাঁড়িয়ে আমি সরকারকে এবং আমাদের এজেন্সিকে আসলে কি দিচ্ছি এবং এজেন্সির আসলে মতলবটা কি? এটি হচ্ছে এখন একটি আমাদের সকলের কাছে প্রশ্ন যে এখানে নির্লিপ্ততা, ব্যর্থতা, এগুলো অনেক কিছু আছে, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে পাবলিক ট্রাস্ট দিব যতক্ষণ পর্যন্ত আপনার সদিচ্ছা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। এখন সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই সুযোগটা এখানে আসতো না। আমরা আজকে এরকম শরীফ ওসমান হাদিকে কিন্তু আমরা এই মৃত্যু পথযাত্রী হিসেবে দেখতে পারতাম না যদি আগে থেকেই সরকার বারংবার, যখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলছিলাম, তখন যদি তারা সজাগ হতেন, সচেতন হতেন, তাহলে কিন্তু এই দৃশ্য আমাদের দেখা লাগতো না।